নমস্কার। আজকের প্রতিবেদন ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা মায়োপিক ম্যাকুলোপ্যাথি নয়। আজকের প্রতিবেদন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হাইপারটেনশন বা উচ্চ চাপজনিত অসুখ খুব কমন আজকাল, ঘরে ঘরে প্রত্যেকেরই। ইভেন 25-30 বছর বয়সের পেশেন্টদেরও আমরা দেখতে পাই। তো হাইপারটেনশন হলে চোখের কী কী ক্ষতি হতে পারে এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি, সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আমার সাথে আজকে আছে কাকলি, আমাদের সিনিয়র টেকনিশিয়ান। ওর সাথে আমরা ডিসকাস করব এইসব হাইপারটেনশন থেকে চোখে কী কী অসুবিধা হতে পারে তা নিয়ে। আচ্ছা, কী কী প্রশ্ন নিয়ে সাধারণভাবে পেশেন্টরা আসে কাকলি? হাইপারটেনসিভ এই রেটিনোপ্যাথি যেটা, এটা থেকে কি আমাদের চোখের কিছু ক্ষতি হতে পারে বা কি ক্ষতি হতে পারে সেগুলো? এই অসুখটাকে আমরা আসলে দুভাবে ভাগ করতে পারি। একজনের শুধু হাইপারটেনশন আছে, আর আরেকটা গ্রুপ অফ পেশেন্ট যাদের হাইপারটেনশনের সাথে তাদের হয় ডায়াবেটিস আছে, না হয় কিডনি ডিজিজ আছে, না হয় কোলেস্টেরল বা হাইপারগ্লাইসেমিয়া, হাইপার লিপিডিমিয়া আছে। তো এইসব জিনিসগুলো যদি সাথে থাকে, কারণ ডায়াবেটিস বা ব্লাড সুগার বা হাইপারলিপিডিমিয়া দুটোই কিন্তু একই জায়গায় বা একই ছোট ছোট শিরার উপরে এফেক্ট করে, যার ফলে কিন্তু হাইপারটেনশনের এফেক্টটা অনেক বেড়ে যায়। সুতরাং আমাদের অনেকের ধারণা আছে যখন আমাদের প্রেশার 150-60 হয়ে যায়, তখন আমরা মনে করি যে না, আমরা ঠিকই আছি, 160-70 প্রেশার বা 100 নিচেরটা 90-95 আছে, ঠিকই আছে, কন্ট্রোলে আছে। তা কিন্তু নয়। আজকের দিনের ডেফিনেশন অনুযায়ী আপনার প্রেশার থাকতে হবে 120-80। যখনই আপনার প্রেশার ওপরেরটা 120 থেকে 130-এর মধ্যে থাকবে, নিচেরটা 80 থেকে 85-র মধ্যে থাকবে, তখন কিন্তু আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করে ঘন ঘন প্রেশারটা চেক করতে হবে, প্রেশারটা আরও বাড়ছে কিনা দেখার জন্য। যদি আপনার প্রেশারের সাথে সুগার থেকে থাকে বা কিডনির ডিজিজ থেকে থাকে, তাহলে কিন্তু প্রেশারটা আরও কন্ট্রোলে রাখতে হবে, কারণ তাতে কিন্তু কমপ্লিকেশন হবার সম্ভাবনা আরও বেড়ে যায়। তো এই রোগটার আমরা সিমটমটা বুঝবো কি করে, কি কি সিমটম দেখা যায়? তো দেখো, ব্লাড প্রেশারটা ধরা পড়ে খুব একটা, কোনো ডাক্তারবাবুর কাছে কোনো জিনিস চেক করতে গেছি, অন্য কোনো অসুখের জন্য গেছি, অন্তত বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রেশারের জন্যে কারোর মাথা যন্ত্রণা হচ্ছে, প্রেশারের জন্যে কোথাও হেমারেজ হয়েছে, হয়তো চোখে হেমারেজ হয়েছে, স্কিনে হেমারেজ হয়েছে, যে কোনো জায়গায় নাক দিয়ে রক্ত পড়েছে, দাঁত দিয়ে রক্ত পড়েছে, এরকম হতে পারে। এছাড়া সাধারণভাবে প্রেশার যতক্ষণ না কোনো মেজর প্রবলেম করছে, ততক্ষণ কিন্তু প্রেশারের খুব একটা বেশি সিমটম হয় না। অনেক সময় কি হয়, একটু মাথা ঘোরার টেন্ডেন্সি থাকে। এইসব জিনিসগুলো হলে একটু ব্লাড প্রেশারের চেক করাটা প্রয়োজন। প্রেশারটা কিন্তু 40 বছর বয়স হয়ে গেলেই ঘন ঘন নিয়ম মাফিক চেক করানো উচিত। এবার চোখের ভেতরে প্রেশারের এফেক্ট আসছে কিনা বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আপনার ডেভেলপ হচ্ছে কিনা বোঝার জন্যে চোখটা, মনিটাকে বড় করে চোখের ভেতরে রেটিনাটাকে দেখতে হয়। প্রথম কিছু স্টেজে কিন্তু খুব একটা বেশি চেঞ্জ আসে না। যখনই রক্তর প্রেশার বাড়ে, তখন কি হয় যে এই যে চোখের শিরার মধ্যে কনস্ট্যান্ট যেই হাই প্রেশার থাকার ফলে শিরার ইলাস্টিসিটিটা, শিরাটা যে প্রেশারটাকে নেবার যে ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, তার ফলে স্ট্রোক বা ফেটে গিয়ে ব্লিডিং হবার চান্সটা বেড়ে যায়। এটা কিন্তু চোখেও হতে পারে, এবং চোখ ছাড়াও এটা ব্রেনে, অনেক সময় চোখের সাদা অংশটা আমরা লাল হয়ে গেছে দেখি, সেগুলোও হতে পারে। চোখের ব্যাপার দিয়ে চিকিৎসা প্রথম স্টেজে, স্টেজ 1, স্টেজ 2, যেখানে চোখের ভেতরে হয়তো কিছু কিছু রক্তপাত হয়েছে বা চোখের বাইরে মনিটার পাশে রক্তপাত হয়েছে, তখন কিন্তু চোখের চিকিৎসার চেয়েও ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখার, খাওয়া দাওয়া ঠিক করা, নুন কম খাওয়া, কোলেস্ট্রল থাকলে সেটাকে চেক করা, সুগার থাকলে চেক করা, কিডনির অসুবিধা থাকলে চেক করা, এগুলো কিন্তু করা প্রয়োজন।
এবার যদি আরেকটু অ্যাডভান্সড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়ে যায় বা চোখের ভেতর অ্যাফেক্ট করে, তখন বেসিক্যালি 2-3টে জিনিস হয়। চোখের শিরা ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে, চোখে কোনো ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন বা চোখের ভেতরে স্ট্রোক হতে পারে, পর্দা ফুলে যেতে পারে। তো এর জন্য চিকিৎসা? এরম যখনই হয় তখন প্রথমেই আমরা চোখের রেটিনাটাকে একটু স্ক্যান করে আমরা চেক করে দেখে নিই যে রেটিনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোন কোন জায়গাগুলো ফুলে আছে, বা চোখের রেটিনার রক্ত চলাচলের অবস্থা কি আছে। তার জন্য আমরা চোখের ভেতরের অনেক সময় অ্যাঞ্জিওগ্রাফি করি। করে দেখে যদি দেখি শুধু রেটিনাটা ফুলে আছে এবং এছাড়া রেটিনার অন্য কোনো অসুবিধে নেই, তখন আমরা অনেক সময় ইঞ্জেকশন দিই ব্লাড প্রেশার কন্ট্রোল করার সাথে সাথে, এবং 2-3টে ইঞ্জেকশন দিলেই দেখা যায় যে অসুখটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। কিংবা এই ছাড়াও যদি দেখা যায় যে রক্তের শিরায় রক্ত চলাচলের খুব একটা দোষ হচ্ছে, ইস্কিমিয়া হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় রক্ত পাচ্ছে না, তখন কিন্তু আমাদের অন্য চিকিৎসা যেমন লেজার ট্রিটমেন্ট ইত্যাদি করার প্রয়োজন আছে। এই রোগটা হলে প্রতিরোধ করা কি সম্ভব? নিশ্চয়ই, যদি আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করি, নুন কম খাই, তেল ঘি ইত্যাদি কম খাই, একটু স্বল্প মাত্রায় এক্সারসাইজ করি, একটু প্রাণায়াম করি, খুব বেশি বাইরের খাওয়া, খুব বেশি রিচ না খাই, তাহলে অবশ্যই আমরা এটাকে কন্ট্রোলে রাখতে পারবো। মেনলি আমরা কতদিন পর পর চেক আপটা করতে পারি চোখের? দেখো, যদি চোখের ভেতরে চেঞ্জেস এসে থাকে, যদি চোখের ভেতরে হেমারেজ হয়ে গিয়ে থাকে, পর্দা ফুলে গিয়ে থাকে, তাহলে কিন্তু খুব ঘন ঘন চিকিৎসার দরকার। যদি ইঞ্জেকশন দিতে হয়, সাধারণত মাসে একটা করে হয়তো 2-3টে ইঞ্জেকশন প্রয়োজন হয়। তারপরে 3 মাস পরে একবার চেক আপ হয়, তারপরে 6 মাস পরে পরে একটু চেক করতে হয়। তাছাড়া আর মোটামুটি তো এটাই আর কি হাইপারটেনশন। হ্যাঁ, এটা হাইপার টেনশন। এবং যদি আপনার হাইপার টেনশন হয়ে থাকে, বিশেষ করে কম বয়সে, তাদের জানতে হবে যে আমাদের অনেক দিন এই হাইপার টেনশন নিয়ে চালাতে হবে। এটা অত্যন্ত জরুরি। সবচেয়ে প্রথম যেটা করা উচিত, যেটা আমি বারবার বললাম, যেটাকে আমি এমফাসাইজ করলাম, দ্যাট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন আমরা যদি করি, খাওয়া দাওয়া যদি ঠিকমতো কন্ট্রোল করি, তাহলে কিন্তু এই প্রেশারের প্রবলেমের 50% উপশম হয়ে যায়। বাকি যাওয়ার জন্য আমাদের হয়তো হালকা কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। এবং প্রেশারটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, বাই ডেফিনেশন যেরকম বলছি 130/80 নিচে রাখতে পারি, তাহলে কিন্তু এই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ধন্যবাদ। আশা করি আপনাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সম্বন্ধে একটা সাধারণ ধারণা আমি দিতে পারলাম। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের কমেন্টে লিখবেন, আমরা কিন্তু তার উত্তর আপনাকে জানাবো। ধন্যবাদ, নমস্কার।